গতকালকে থেকে আপনারা অনেকেই আমাকে মেসেজ করেছিলেন, ফোন করেছিলেন যে ইভিএম বদলে দেওয়ার অভিযোগগুলো সামনে আসছে। বিভিন্ন জায়গায় আমরা ভিডিও দেখছি, ইভিএম বদলানোর চেষ্টা করা হচ্ছে এরকম নমস্কার, আমি দিবাকর, আপনারা দেখছেন জাগরণ বাংলা। গতকালকে থেকে আপনারা অনেকেই আমাকে মেসেজ করেছেন, ফোন করেছেন, জানতে চেয়েছেন ইভিএম বদলানোর যে অভিযোগগুলো সামনে আসছে। একাধিক বিধানসভা কেন্দ্রে আমরা দেখতে পেয়েছি গাড়ির পেছনে ইভিএম রাখা রয়েছে, সেই গাড়িগুলো আটক করা হচ্ছে। সত্যি কি ইভিএম বদলানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস? এই বিষয়টা নিয়ে আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন। তো শুদ্ধশীল বাবু, প্রিয় বন্ধু মিডিয়ার, তিনি এই বিষয়টা নিয়ে বিশ্লেষণ করেছেন। আসলে কি ঘটনা ঘটেছে, সত্যি কি ইভিএম বদলানোর চেষ্টা হয়েছে নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে? আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে আপনাদের মনে যা প্রশ্ন রয়েছে আশা করি পরিষ্কার হয়ে যাবে। গতকাল রাত থেকেই যেটা নিয়ে প্রচন্ড স্পেকুলেশন শুরু হয়ে গেছে সেটা হচ্ছে যে সমস্ত যে ইভিএম আছে সেগুলো কি বদলে যাচ্ছে। সেই ইভিএমগুলো রাতের অন্ধকারে কি প্যাক বাহিনী এসে সবটা চেঞ্জ করে নিচ্ছে, এবং তার ফলে যেটা নিয়ে সব থেকে বেশি প্রশ্ন উঠছে যে এত কিছুর পরেও কি আলটিমেটলি কোনো লাভ হলো না, সেই কি 2021-এর পুনরাবৃত্তি হবে। তো সেইগুলো নিয়ে যে স্পেকুলেশন হয়েছে সেগুলো আমার মতো করে আমি বিভিন্ন জায়গা থেকে খোঁজখবর নিলাম, এবং সেই খোঁজখবর নেওয়ার পর যে তথ্য পেলাম সেগুলো এক এক করে আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমেই যে ইভিএম চেঞ্জ হওয়ার যে গল্পটা আসছে, আমি দেখলাম এটা নিয়ে কিন্তু প্রচুর ভিডিও হয়েছে। কোথাও গিয়ে কোনো অফিসারকে পাকড়াও করা হচ্ছে, কোথাও গাড়ির মধ্যে দীর্ঘক্ষণ আটকে রাখা হচ্ছে কোনো অফিসারকে এবং তাদেরকে রীতিমতো ক্রস চেক করা হচ্ছে। কোথাও কোনো বাস ধরা হচ্ছে এবং সেখানে দাবি করা হচ্ছে যে সেক্টর অফিসার সঙ্গে নেই। তো এই সমস্ত পরিপ্রেক্ষিতে আপনাদের মনে প্রচুর প্রশ্ন রয়েছে, প্রচুর ফোন করছেন, এবং কালকে প্রায় আমি 4টে সাড়ে 4টে অবধি রাত জেগেছিলাম এবং এর আপডেটগুলো নেওয়ার চেষ্টা করছিলাম। তো দেখুন, আমি প্রথমেই একটা জায়গা আপনাদের কাছে ক্লিয়ার করি, ইভিএম কোনোভাবেই এইভাবে বদলানো সম্ভব নয়। কেন এই কথাটা এত জোর দিয়ে বলছি, তার কারণটা হচ্ছে প্রথমেই দেখুন যে ভিডিওগুলো নিয়ে স্পেকুলেশন ছড়াচ্ছে বা আপনাদের মনের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে, সেই ভিডিওগুলোর কোনো এন্ডিং শেষ অবধি দেখতে পাবেন না। প্রথম যে ভিডিওটা নিয়ে এই স্পেকুলেশনের জায়গাটা তৈরি হলো, যেটা আমাদের সম্মানীয় সাংসদ সৌমিত্র খান্দা, তিনিও কিন্তু এটা নিয়ে কথা বললেন এবং তার ফলে মানুষের মধ্যে প্রচণ্ড পরিমাণে প্যানিক তৈরি হয়ে গেল। সেই ভিডিওটা কি হলো, ভালো করে সিকোয়েন্সটা দেখুন। সেখানে বারবার চাপ দেওয়া হচ্ছে যে একজন কেউ গাড়িতে বসে আছেন, পিছনের সিটে একজন কেউ বসে আছেন, এবং পিছনে অন্তত 3টি ইভিএম পাওয়া যাচ্ছে, যে ইভিএমের কোনো কাগজপত্র এরা দেখাতে পারছেন না। প্রায় ঘন্টা দেড়েক এদেরকে আটকে রাখা হচ্ছে। তারা বারবার বলছেন যে আমরা কাগজ নিয়ে আসছি, দেখাচ্ছি, এবং সেটা দেখাতে পারছেন না। সেই নিয়ে ক্ষোভ বিক্ষোভ চলছে। এবং ফাইনালি যখন ভিডিওটা একদম শেষ মুহূর্তে এলো, সেখানে দেখলাম যে কাগজপত্র এলো এবং তাকে চাপ দেওয়া হলো, সেই অফিসারকে যাকে চটিচাটা বলা হচ্ছিল, তিনি এসে ডিকি খুললেন এবং ইভিএম নাম্বারের সঙ্গে তার কাছে যে কাগজ এসে সেগুলোকে মেলাতে বলা হলো। তারপর কিন্তু ভিডিও দ্য এন্ড শেখা নেই। এরপর কি হলো আর কিন্তু কিছু দেখা যাচ্ছে না। শুধু এখানেই নয়, বাকি যেসব জায়গাতেও আছে প্রত্যেকটা ভিডিও দেখুন, যখন ধরা হচ্ছে, যখন চেক করা হচ্ছে, যখন চেস করা হচ্ছে, যখন লোকজনের ক্ষোভ দেখানো হচ্ছে, সেই জায়গা অবধি দেখানো হচ্ছে। কিন্তু তারপর তার ফাইনাল ফয়সালা কি হলো? এখন এর দুটো ফাইনাল ফয়সালা হতে পারে। এক, এই যে খবরগুলো ছড়ানো হচ্ছিল সেগুলো ভুয়ো, বা যে সন্দেহগুলো করা হচ্ছিল সেগুলো অমূলক। যেসব কাগজপত্র সেখানকার মানুষজন দেখছেন, দেখার পর স্যাটিসফাইড হচ্ছেন এবং তাদেরকে ছেড়ে দিচ্ছে। আর দুই, আরেকটা হতে পারে যে যে সন্দেহটা করা হচ্ছিল সেটা সঠিক এবং এরা সেই দুষ্কর্ম করতে গিয়ে ধরা পড়েছেন। তাহলে তার নেক্সট স্টেপ কী হবে? এদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে বা কেন্দ্রীয় বাহিনী জওয়ানের হাতে তুলে দেওয়া হবে, এরা গ্রেপ্তার হবেন, ইলেকশন কমিশনকে জানানো হবে। সেই রকম কোনো ভিডিও কেউ কি দেখেছেন? না, কেউ কিন্তু এরকম কোনো ভিডিও দেখেননি, কেননা এরকম কোনো ঘটনা ঘটেনি। ফলে যে স্পেকুলেশনের জায়গাটা ছিল সেই জায়গাটা সম্পূর্ণ ভুয়ো, ভিত্তিহীন। এবং এটা আরও কনফার্ম হয়ে যায় যখন সৌমিত্র খান্দা ফাইনালি একটা পোস্ট করলেন যে সব কিছু ঠিক আছে, তিনিও ক্রস চেক করে নিয়েছেন এবং 100% ভালো ভোট হয়েছে। তাহলে এই যে জায়গাটা ইভিএম চেঞ্জ হয়ে যাচ্ছে, এই স্পেকুলেশনের কিন্তু খুব একটা জায়গা নেই, এই জায়গাটা ইনশিওর হয়ে যাচ্ছে। এবার দ্বিতীয় যে পয়েন্টটা হচ্ছে, আরেকটা ভিডিও কালকে খুব ভাইরাল হয়ে যাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে পাণ্ডবেশ্বরের তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী রয়েছেন নরেন্দ্রনাথ চক্রবর্তী, তার কোনো এজেন্ট বা তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী গলায় একটা নীল রঙের কিছু কার্ড ঝোলানো রয়েছে, নীল রঙের একটা টেপ দিয়ে। তো তিনি পরপর ভোট দিয়ে যাচ্ছেন এবং বারবার ওই নরেন্দ্রনাথ চক্রবর্তীর নামটাই উঠে আসছে ভিভিপ্যাটে, সেটা কি ভিডিও করে দেখানো হচ্ছে। তো এই জায়গা থেকে প্রশ্ন উঠছে যে তাহলে বুথের মধ্যে কি এইভাবে ঢুকে লুটে নিয়েছে? এটা যদি একটা জায়গার ঘটনা সামনে আসে, কত জায়গার ঘটনা সামনে আসছে না, তাহলে কি ভোটটা আলটিমেটলি যে হাই হয়েছে সেটা কি ছাপ্পার ভোট?
দেখুন, যে কোনো ইলেকশনের আগে কয়েকটা স্টেপ থাকে, তার মধ্যে একটা স্টেপের নাম হচ্ছে ইভিএম কমিশনিং। কি এই ইভিএম কমিশনিং? ইভিএম এর ক্ষেত্রে 3টি পার্ট থাকে। একটাকে বলা হয় সিইউ বা কন্ট্রোল ইউনিট, মানে যেটা প্রিসাইডিং অফিসারের কাছে থাকে। তিনি ওখানে ওই ব্যালট বলে যে বাটনটা আছে সেটা চাপ দেন, তখনই ইভিএমটা অ্যাক্টিভেট হয় এবং তারপর আপনি গিয়ে আপনার নিজস্ব ভোটটা দিতে পারেন। 2 নম্বর যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে যেখানে ওই প্রার্থীদের নামগুলো লেখানো থাকে, পরপর কোন প্রার্থী, তার ছবি, তার সিম্বল এবং তার পাশে বাটনটা থাকে যেখানে গিয়ে আপনি ভোটটা দেন। এবং 3 নম্বর জায়গা হচ্ছে ভিভিপ্যাট। আপনি ভোট দেওয়ার পর সেখানে যে সঠিক প্রার্থীকে ভোট দিয়েছেন সেই ভিভিপ্যাটের স্লিপটা আসছে কিনা। তো এইখানে ইভিএম কমিশনিং যেটা হয় সেখানে প্রত্যেকটা দলেরই এজেন্ট থাকে এবং ধরুন যেরকম আমি মেমারির কথা বলতে পারি, গতকাল থেকে ইভিএম কমিশনিং শুরু হয়েছে। আমি নিজে সেখানে ছিলাম এবং আপনাদের দেখাচ্ছি আমি কী ধরনের কার্ড আপনারা বুঝতে পারবেন। এই ধরনের কার্ড থাকে। আমি নিজে ইভিএম কমিশনিংয়ে আছি, মানব ভৈরবে ইভিএম কমিশনিংটা আমিও দেখছি সেখানে। তো এই ধরনের কার্ড দেখবেন, যে ভিডিওটা ভাইরাল হয়েছে এই ধরনের অনেকটা নীল পাট্টা দেওয়া একটা কার্ড তারা পড়ে আছে, এইভাবে একটা কার্ড দেখতে পাবেন। তাহলে কোনো এজেন্ট বা কোনো কিছু এরকম নীল কার্ড পরে বুথের মধ্যে ঢুকছে, এটা তো হয় না। তো এইটা ওই ইভিএম কমিশনিং হচ্ছে। সেখানে কি হয়, বিভিন্ন দলকে সুযোগ দেওয়া হয় যাদের কি ওখানে এজেন্ট রয়েছে এবং তারা সেখানে গিয়ে একটার পর একটা তার নিজের দলের ক্যান্ডিডেটকে মেরে দেখেন যে ভিভিপ্যাটে সঠিক আসছে কিনা, ওখানে বাটনটা ঠিক প্রেস হচ্ছে কিনা, এবং ফাইনালি যেটা ইভিএম এ স্টোর হচ্ছে, যেখানে ভোট কাউন্টিং হয়, সেই ডেটাটা ডিসপ্লে করছে কিনা। আমি 20টা ভোট দিয়েছি, আমি 50টা ভোট দিয়েছি, আমি 200টা ভোট দিয়েছি, তো সেই প্রত্যেকটা ভোট ওখানে পরপর আসছে কিনা, ডিসপ্লে হচ্ছে কিনা, সেটাই চেক করে নেওয়া হয়। তো এই যে চেকিংটা করে নেওয়া হয়, এই সিস্টেমটাকেই বলা হয় ইভিএম কমিশনিং। এবং এইখানে যে ভিডিওটি দেখা যাচ্ছে সেটা কিন্তু সেই ইভিএম কমিশনিংয়ের ভিডিও। সুতরাং ওটা নিয়েও প্রত্যেকটা বুথে ছাপ্পা হয়ে গেছে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই, এটা নিয়েও প্যানিক করবেন না। 3 নম্বর আরেকটা খবর বিভিন্ন জায়গা থেকে ছড়াচ্ছে, সেটা হচ্ছে যে দিকে দিকে সেই 2021-এর মতোই ঘটনা ঘটছে। ভেতরে ঢুকে পুলিশের সঙ্গে মিলে কেন্দ্রীয় বাহিনী বসে আছে, হা হা হি করছে এবং আলটিমেটলি সেখানে কিন্তু ভোট করতে দিচ্ছে না, সেখানে ভেতরে ছাপ্পা চলছে। এবং শাসক দলের যারা জনপ্রতিনিধি আছেন সেই জনপ্রতিনিধিরা বসে বসেই এই ছাপ্পাটা করাচ্ছেন, এই কথাটাও কিন্তু চাউর হয়েছে। এবার যেখান থেকে এসেছে, আমি অন্তত 3-4টে জায়গায় ভেরিফাই করেছি এবং ফরচুনেটলি বা আনফরচুনেটলি তাদের মধ্যে বিজেপির একজন প্রার্থীও ছিলেন। কোন কেন্দ্রের আপাতত বলছি না, আমার খুব ঘনিষ্ঠ মানুষ। তো তাকে আমি প্রশ্ন করলাম যে কি হয়েছিল ঘটনাটা, আপনি যে এত বড় একটা পোস্ট করেছেন, মানুষের মধ্যে প্যানিক ক্রিয়েট হয়ে যাচ্ছে, আসল ঘটনাটা কি ঘটেছিল। তার বক্তব্য হচ্ছে তিনি যেটা লিখেছেন সেটাই আমাকে গল্পটা শোনান। আমার খুব ভালো কথা। তো আপনি তো ক্যান্ডিডেট, যখন দেখছেন যে এই ধরনের আপনার ওখানে গিয়ে কেউ ছাপ্পা করার চেষ্টা করছে, কেউ সেখানে গিয়ে ভুল কাজ করছে, আপনি নেক্সট স্টেপ কী করেছিলেন? আপনি কি আরোর সঙ্গে কন্ট্যাক্ট করেছিলেন? আরও মানে রিটার্নিং অফিসার, ওই কেন্দ্রের নির্বাচনের দায়িত্বটা যার কাছে আছে তাকে কি আপনি কন্ট্যাক্ট করেছিলেন? বলছে আরোর ফোন সুইচ অফ ছিল। আলাম বেশ, খুব ভালো কথা। আপনি কি ইলেকশন কমিশনে সরাসরি যোগাযোগ করার চেষ্টা করতে পেরেছিলেন বা যোগাযোগ করেছিলেন? কেননা ইলেকশন কমিশন এবং মাননীয় সুব্রত গুপ্ত স্যার, আইএএস অফিসার, যিনি স্পেশাল অবজারভার হিসেবে ইলেকশনে রয়েছেন, আমাদের এসআইআরটাও সামলেছেন, তিনি বলেছেন এবং পরবর্তীকালে মনোজ কুমার আগরওয়াল স্যারও বলেছেন যে এবারে কিন্তু রিপোল সেটা কিন্তু কোনো এক্সেপশন নয়, রিপোলটাই রুল। যদি একটি ভোটারকেও ভোটদানে বাধা দেওয়া হয় কোনো কারণে, সেই খবর ইলেকশন কমিশন পেয়ে যায়, তাহলে কিন্তু তারা সেখানে রিপোল করবেন। তো আপনি কি ইলেকশন কমিশনকে জানিয়েছিলেন? এবং মনোজ কুমার আগরওয়াল স্যার এটাও জানিয়েছিলেন যে কোথাও যদি দেখা যায় অন্তত 30-40টি 45টি বুথে এরকম রিপোল করতে হচ্ছে, পুরো অ্যাসেম্বলিতে রিপোল করিয়ে দেবেন। তো আপনি ক্যান্ডিডেট, আপনি এত বড় একটা ঘাপলা ধরছেন, এইভাবে ছাপ্পা হচ্ছে, আপনার নেক্সট স্টেপ কী ছিল? আপনি কেন ইলেকশন কমিশনকে তখন বলেননি? তিনি কিন্তু আর কোনো সদুত্তর দিতে পারেননি। সুতরাং আমার মনে হচ্ছে এই ধরনের যে স্পেকুলেশনগুলো আছে সেগুলো কিন্তু সম্পূর্ণ হাইপ তৈরি করার জন্য, একটা হাওয়া তৈরি করার জন্য, খবরে থাকার জন্য, এবং অনেকে না বুঝে জোয়ারে গা ভাসিয়ে দিয়ে ব্যাপারটাকে ঘেঁটে দেওয়ার চেষ্টা করছেন। ঘাঁটার কিছু নেই। এবার ইভিএম যে চেঞ্জ হচ্ছে সেই জায়গাটায় আসছি। আমি ধরে নিলাম যে ইভিএম চেঞ্জ হয়েছে, তাহলে কি সব শেষ হয়ে গেল? একদমই নয়। কেননা ইভিএম যখন আপনার ফাইনালি ভোটটা হয়ে যাচ্ছে, দিনের শেষে আপনার এজেন্ট আছে, প্রত্যেকটা রাজনৈতিক দল, নির্দল প্রার্থী, প্রত্যেক এজেন্ট দেওয়ার জায়গায় আছে। তো ইভিএমটা কি করা হয়? ইভিএমটা দিনের শেষে সিল করে দেওয়া হয়। প্রত্যেকটা যে এজেন্ট রয়েছেন তাদের সিগনেচার সেখানে নেওয়া হয় এবং তারপর প্রত্যেকটা দলের এজেন্টকে 17C ফর্ম দেওয়া হয়। কি এই 17C ফর্ম?
এই 17C ফর্মটা সোজা বাংলায় বুঝে থাকুন, এটা হচ্ছে ওই ইভিএমটার ঠিকুজি কুষ্টি সমস্ত কিছু ইনফরমেশন। ওই যে 3টে পার্ট বললাম, কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট, ভিভিপ্যাট, এই প্রত্যেকটার যে সিকোয়েন্স ইউনিক আইডি নাম্বার রয়েছে সেই নাম্বারগুলো ওই 17C ফর্মে দেওয়া থাকে। ওই ভোটিংটা যখন শেষ হয়েছে সেখানে ইভিএম এর ব্যাটারি পার্সেন্টেজ কত ছিল সেইটা সেখানে দেওয়া থাকে, এবং তার সঙ্গে এই রাজনৈতিক দলগুলোর যে গালা সিল থাকে সেটা দেওয়া থাকে, এবং এজেন্টের সিগনেচার দেওয়া থাকে। এবার ধরুন আমার ইভিএমটা চেঞ্জ হয়েছে, হ্যাঁ আর একটা ইম্পর্টেন্ট জিনিস থাকে, সেটা হচ্ছে পেপার সিল। একটা কাগজের টেপ দিয়ে সিল থাকে, সেখানেও একটা নাম্বার থাকে, সেটাও ওই 17C ফর্মে থাকে। কেন এই পেপার সিলটা দেওয়া হয়? দেখুন, অন্য কোনো কিছু দিয়ে আপনি যদি ইভিএমটাকে সিল করেন, সেটাকে কেটে দিয়ে বা ফেলে দিয়ে সেটাকে নতুন করে লাগিয়ে দেওয়ার জায়গা আছে, কিন্তু যখনই পেপার সিলটা থাকবে সেই পেপারটাকে আপনি যখনই ছিঁড়তে যাবেন সেটা যেভাবে আঁকাবাঁকাভাবে কাটবে সেটাকে কিন্তু আর জোড়া দিতে পারবেন না, ওটা দেখলেই বুঝতে পারবেন পেপার সিলটা ভাঙা হয়েছে। এটা ইভিএম কমিশনিংয়ের পরেও হয়, যখন সকালবেলায় মকপোল চালু হয় সেটা এজেন্টরা চেক করে নেন যে ইভিএম কমিশনিং থেকে যেটা এসছে মাঝখানে কোনো ট্যাম্পার করা হয়নি, ওই ইভিএম কমিশনিংয়ের পর সবাই স্যাটিসফাই হওয়ার পর যেটা সিল হয়েছিল সেটাই খোলা হচ্ছে। আবার ভোটের পর যে পোলিং এজেন্ট থাকেন সেই পোলিং এজেন্টও সেখানে করে দেওয়ার পর যিনি কাউন্টিং এজেন্ট থাকেন তিনি সেটা চেক করে নেন। এখন যদি ইভিএম চেঞ্জ হয়ে যায় তাহলে নাম্বার ওয়ান, যখন ইভিএমটা আসবে কাউন্টিংয়েও তো আমার এজেন্ট থাকবে, তাহলে সেই এজেন্ট আমার চেক করবে। কি কি চেক করে কাউন্টিং এর এজেন্ট? সে প্রথমেই চেক করে ওই যে 17C ফর্ম যেটা আমার পোলিং এজেন্ট দিনের শেষে ফেরত দিয়েছিল, কাউন্টিং এজেন্ট সেই ডেটাটা নিয়ে চেক করে যে ইভিএম বাক্সটা খোলা হচ্ছে তার সমস্ত ডেটা ম্যাচ করছে কিনা। অর্থাৎ এই যে ব্যালট ইউনিট রয়েছে তার নাম্বার, এই যে ব্যাটারি পার্সেন্টেজ ছিল তার নাম্বার, এই যে পেপার সিল ছিল তার যে নাম্বার, এই প্রত্যেকটা নাম্বার ম্যাচ করছে কিনা। এবং একটা ইনফরমেশন আপনারা জেনে রাখুন, প্রত্যেকটা ইভিএম এর জন্য একটা করে ইউনিক নাম্বার থাকে, সুতরাং সেই ইউনিক নাম্বার দ্বিতীয় কোনো ইভিএম এ অ্যালট হতে পারে না। তাই এই নাম্বার যদি ইভিএম চেঞ্জ হয়ে যায় সেখানেই কাউন্টিং এজেন্ট ধরতে পারবেন, বুঝতে পারবেন যে এই ইভিএম চেঞ্জ হয়েছে। এত সহজ নয় ইভিএম চেঞ্জ করে দেওয়া। এই যে গল্পগুলো দেওয়া হচ্ছে রাতের অন্ধকারে সবকিছু চেঞ্জ করে দেওয়া হচ্ছে, না, চেষ্টা হয়তো কোথাও কোথাও হয়েছে, হয়তো দু এক জায়গায় হয়েছে, আমি সেটা একদম 100% এসিওর করতে পারবো না, কিন্তু যেটা পুকুর চুরি না সেটা করা সম্ভব নয়, এবং সেই একটা চুরিও ধরা সম্ভব যদি কাউন্টিংটা মন দিয়ে করা যায়। সুতরাং এখানে আপনারা বলবেন যে তার মানে কি সমস্ত কিছু হয়ে গেল? না, সমস্ত কিছু হয়নি। এরপর একটাই জায়গা আছে, এখানে যদি ইভিএম চেঞ্জ হয়ে যায় সেটাকে ধরতে না পারা, সেটা হচ্ছে বিরোধী পক্ষের যারা এজেন্ট আছে তাদেরকে পারচেস করে নেওয়া। এবং অতীত অভিজ্ঞতা তো ভালো নয়, এটা হওয়ার সম্ভাবনা যে একবারে অমূলক সেটাও নয়। প্যাক কি করতে পারে আর কি করতে পারে না সেটা আপনারা খুব ভালো করেই জানেন। এই চেষ্টা চলবে, সুতরাং প্রত্যেকটা বিরোধী রাজনৈতিক দলকে এটা ইনশিওর করতে হবে যারা কাউন্টিং এজেন্ট যাচ্ছেন তারা কিন্তু ওই ডাঁটকে ময়দানে পড়ে থাকবেন, শেষ রাউন্ড অব্দি থাকবেন, কোনো প্রলোভনের সামনে বিকিয়ে যাবেন না। এবং এই যে চেঞ্জ হয়ে যাওয়া ইভিএম যদি সামনে আসে সেখানে ঘাড় নেড়ে বলবেন হ্যাঁ ঠিক আছে, এই রকম লোক পাঠালে কিন্তু হবে না। সুতরাং ইভিএম যদি চেঞ্জ হয়েও থাকে সেই ইভিএম ধরার এবং সেটাকে রেকটিফাই করার জায়গা আছে, এটা নিয়ে হয়তো প্যানিক করবেন না। অর্থাৎ কালকে দিনের শেষে যে বিপুল পরিমাণ পোলিংটা হলো সেই পোলিংয়ের পরে এই ইভিএম চেঞ্জের গল্পটা দেওয়ার ফলে যারা ফেজ 2-তে ভোট দেবেন তারা কিন্তু অনেকটা ডিমোরালাইজড হয়ে গেছে। এখন খুব ভালো করে ভেবে দেখুন তো, এটা কি খুব সন্তর্পণে আপনাদেরকে একটা কোথাও গিয়ে নেগেটিভ করে দেওয়ার চেষ্টা হচ্ছে না? এটা কি ব্যাকপ্যাকের চক্রান্ত নয়? কেন বলছি এই কথাটা? দেখুন, কালকে ফার্স্ট ফেজের যা পোলিং হয়েছে অবভিয়াসলি ইলেকশন কমিশনের বাধা রয়েছে, সুতরাং সেই জায়গা থেকে কি নাম্বার হয়েছে এক্স্যাক্টলি এখনই আমরা ডিসক্লোজ করতে পারছি না, কিন্তু আমি ভোটিং প্যাটার্নটা একটু অ্যানালাইসিস করবো, তাহলে আপনারা বুঝতে পারবেন আলটিমেট নাম্বারটা কোথায় গেছে। কিন্তু যেটুকুনি বিভিন্ন সোর্স থেকে জানা যাচ্ছে যে নাম্বারটা বিজেপি টার্গেট করেছিল ফেজ 1-এর জন্য সেই নাম্বারটা মোটামুটি তারা অ্যাচিভ করেছে। যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে সেই নাম্বারটা ক্রস করে আরও 10-12টি নাম্বার অ্যাড হওয়ার মতো জায়গা তৈরি হয়েছে। এবং যদি ওয়ার্স্ট কেস সিনারিও হয়, আমি ধরে নিলাম ওয়ার্স্ট কেস সিনারিও, তাহলে যে বেস নাম্বারটা ধরা হচ্ছিল ফেজ 1-এ 152টা সিটের মধ্যে তার থেকে খুব খুব বেশি হলে 10টা সিট কমতে পারে, তার বাইরে রেজাল্ট হওয়ার জায়গা নেই। অর্থাৎ এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, যদি শাসক দল খুব ভালো ফলাফল করে 40 থেকে 60-এর মধ্যে তারা আটকে যাচ্ছে। এই অবস্থায় যদি সেকেন্ড ফেজে তারা একটা ঝোড়ো ব্যাটিং করতে পারে, 142টার মধ্যে 120টা মতো আসন যদি তারা বার করে নিতে পারে, যেটা প্রথম দফায় তারা আসন পেয়েছে সেটার সঙ্গে সেটাকে যদি অ্যাড করা হয় তারা কিন্তু মেজরিটি মার্ক পেয়ে যেতে পারে। এবং সেই জন্যই সুকৌশলে এই গল্পটা ছড়িয়ে দেওয়া হচ্ছে যে হিন্দু তোমরা যতই 100% ভোট করো, 92%, 93%-এ ভোট করো, পরিযায়ী শ্রমিক যতই তোমরা সমস্ত কিছু ছেড়ে দিয়েছে এখানে ভোটটা করো ফার্স্ট ফেজে, এইরকম একটা ম্যাসিভ ফল
ফল বিজেপিকে উপহার দাও, আলটিমেটলি সরকার কিন্তু আমরাই করব। এই মনোবলটা ভেঙে দেওয়ার জন্যই এই চক্রান্ত শুরু হয়েছে। সুতরাং সেই চক্রান্তের ফাঁদে পড়বেন না। দেখুন, ইভিএম চেঞ্জ হোক না হোক, সেখানে লুট হোক, কাউন্টিং লুটে নিক, আপনার আমার কি সেটাকে আটকাবার ক্ষমতা আছে? সেটা আটকাতে পারবে কে? সেটা আটকাতে পারে একমাত্র ইলেকশন কমিশন এবং যে বিরোধী রাজনৈতিক দলগুলো ময়দানে লড়াই করছে তারা। তাহলে আপনি আমি কি করতে পারি? আপনি আমি একটাই কাজ করতে পারি, সেটা হচ্ছে আমার নিজের ভোটটা, নিজের গণতান্ত্রিক অধিকারটা পরিবর্তনের স্বার্থে সঠিক জায়গায় আমরা দিতে পারি। এবং সেই কাজটি করলেই যে এই প্রচেষ্টাটা সফল হবে, সেটা কিন্তু উত্তরবঙ্গবাসী, সেটা কিন্তু জঙ্গলমহলবাসী, সেটা কিন্তু রাঢ়বঙ্গবাসী কালকে দেখিয়ে দিয়েছে। কেন এই কথাটা বলছি? আমি এবার ভোটের অঙ্কটা একটু আপনাদের বোঝাচ্ছি। যেটা গতকাল ইন্ডিয়া টিভিতে আমার একটা শো ছিল, আমাকে গেস্ট হিসেবে ডাকা হয়েছিল, সেখানে আমি এক্সপ্লেন করেছি এবং অল ইন্ডিয়া লেভেলে সেটা অ্যাপ্রিসিয়েট হয়েছে। এই অঙ্কটা সকলেই এগ্রি করছেন এবং থ্যাঙ্কফুলি ইন্ডিয়া টিভি তারা কিন্তু আমার ওই অংশটিকে, আমার যে অ্যানালিসিসটা ছিল সেইটাকে শুধুমাত্র কাট করে লাইভ টিভি থেকে তারা আলাদা করে তাদের ফেসবুকেও পোস্ট করেছে। তার মানে এটার অ্যাকসেপ্টেন্স আছে। আমি যে গল্পটা দিচ্ছি সেটা সর্বভারতীয় স্তরের যারা রাজনৈতিক বিশেষজ্ঞ রয়েছেন, পলিটিক্যাল অ্যানালিসিস রয়েছেন, তারাও সেটাকে অ্যাকসেপ্ট করছেন। কি সেই অঙ্কটা? দেখুন, এতদিন পশ্চিমবঙ্গের অ্যাভারেজ পোলিং হতো, বা কালকে যে 152টা সিটে পোলিং হয়েছে তার অ্যাভারেজ পোলিং হতো 82-83%। যদি 2021-এর ডেটাটাও আমরা নিই, সেখানে পোলিং হয়েছে 83%-এর কাছাকাছি। অর্থাৎ কালকে যে পোলিংটা আমরা দেখছি সেটা 92%, প্রায় 10%-এর একটা ইনক্রিজ হচ্ছে। এখন এর দুটো পার্ট আছে, দুটো জায়গায় আমি এক্সপ্লেন করবো। একটা হচ্ছে এসআইআর পার্ট, সেটার জন্যই হায়ার পোলিংটা দেখাচ্ছে, এবং দ্বিতীয় পার্ট হচ্ছে হিন্দু জেগেছে। এসআইআর পার্টটা কি? ধরুন আগে ছিল আপনার 100টা ভোটার, তার মধ্যে 20টা জালি ভোটার। তো এই 20টা জালি ভোটারের মধ্যে 10টা ভোট জাল ভোট দেওয়া হতো, 10টা ভোট দেওয়া হতো না, মানে 10টা ভোট আবার অ্যাবসেন্টই থাকতো। এখন আমার টোটাল পোলিং যেটা হচ্ছে তাহলে 70টার কাছাকাছি। এই 100টার মধ্যে 70টা পোলিং হচ্ছে আর 10টা জাল ভোট হচ্ছে, সো টোটাল 80টা পোল হচ্ছে, 80% পোলিং হচ্ছে। এখন আমার ওই 20টা জাল ভোট বেরিয়ে গেছে, মানে এখন আমার 80টা ভোট হয়ে গেছে, এবং সেই 80টার মধ্যে আর যেহেতু কোনো জাল ভোট পড়ছে না, 70টা ভোট পড়ছে। তাহলে 80-র মধ্যে 70টা ভোট পড়লে সেটা কিন্তু 80%-এর থেকে বেশি পার্সেন্টেজ হয়ে যায়। তো এবারেও যে 92% দেখাচ্ছে, এই এসআইআর এর ডেটাটা ডিলিট হয়ে যাওয়ার জন্য হায়ার পার্সেন্টেজ দেখাচ্ছে। এটা একটা গুড সাইড। নাও সেকেন্ড পয়েন্ট, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হিন্দু জেগে গেছে, হিন্দু ভোট কনসলিডেট হয়েছে, এবং যেটা ডেফিনিট প্রফিট বিজেপির দিকে যাবে। কেন এই কথাটা বলছি? দেখুন, পশ্চিমবঙ্গের ভোটিং প্যাটার্ন যদি ভালো করে অ্যানালিসিস করেন, যেখানে যেখানে মুসলিম ডমিনেটেড বুথ আছে সেখানে আমরা এর আগে দেখেছি 92%, 93% মতো পোলিং হয়। কিন্তু যেখানে হিন্দু ডমিনেটিং বুথ রয়েছে, মানে হিন্দুদের সংখ্যা বেশি, সেখানে পোলিং পার্সেন্টেজ একটু কম হয়, 76-78%। কেননা আমরা হিন্দুরা তো বেশি বুঝি, সব ব্যাপারেই বেশি বোধা, ওই একটা কর্মে রোদে দাঁড়িয়ে ভোট দিয়ে আর কি হবে, আমার একটা ভোটে আর কি চেঞ্জ হবে, এই মানসিকতা বলে ভোটের দিনটা আমরা কিন্তু ছুটির দিন হিসেবে দেখি, এবং সেই জায়গা থেকে হিন্দু ভোটটা কম হয়। তো যেহেতু হিন্দু ভোটগুলোতে 76-78% হচ্ছে আর মুসলিম ভোটগুলোতে 92-93% হচ্ছে, সো ওভারঅল পশ্চিমবঙ্গের ভোটিংটা চলে আসে 82%-এ। কেননা হিন্দু ডমিনেটিং যে বিধানসভা তার সংখ্যা অনেক বেশি, 209টা, আর 85টা হচ্ছে মুসলিম ডমিনেটিং বিধানসভা, যে অঙ্ক আগেই বারবার আপনাদের আমি বলেছি। তো এখন যেহেতু 92% ওভারঅল পোলিং হয়ে গেছে, তাহলে এক্ষেত্রে একটা সম্ভাবনা আছে যে মুসলিমরা এবারে আরও কনসলিডেশন করেছে, 92-93 জায়গায় তারা 95-96% পোলিং করেছে। 100% পোলিং তো কোনো কারোর পক্ষে দেওয়া সম্ভব নয়, কোনো বুথেই সেটা প্রায় হয় না, খুব একটা রেয়ার বুথ ছাড়া। তো সেখানে 95-96% যদি করে, ওভারঅল 92% পোলিং হয়েছে, মানে হিন্দুরা খুব কম করে হলে এবার 90% পোলিং করেছে। এবং আর একটা ইনফরমেশন যেটা আমি পেলাম, সেটা হচ্ছে এবার কিন্তু বহু মাইনরিটি ভাইয়েরা, বোনেরা, তারা কিন্তু এগিয়ে এসে পোলিংটা করেননি। কেননা তাদেরও কোথাও গিয়ে একটা মনে হচ্ছে যে এবারে হাওয়া অন্যরকম আছে, এবং পরিবর্তন হলে সেক্ষেত্রে তাদের হয়তো অসুবিধা হতে পারে। কিন্তু তারা যদি ভোটটা না দেন, তাহলে তারা সেক্ষেত্রে বলতে পারবেন আমরা তো ভোটই দিইনি, সুতরাং এই পলিটিক্যাল ঝগড়ার মধ্যে আমাদের নিয়ে এসো না। একটা এরকম টেন্ডেন্সি আসছে, খুব কংক্রিট রেজাল্ট নয়, আজকে সন্ধ্যের মধ্যে সেই রেজাল্টটা আমি ডিটেলসে পাবো। আমাদের যে টিম কাজ করছে এক্সিট পোলের ডেটা তোলার জন্য, তাদের কাছ থেকে আমাদের কাছে পিকচারটা ক্লিয়ার হয়ে যাবে। তো সেই সিনারিও আমি যদি বাদও দিই, তাহলে ওভারঅল দেখা যাচ্ছে যে মুসলিমরা 95-96% পোলিং করেছে, কিন্তু হিন্দুরাও এবার 90% পোলিং করেছে। তাহলে যে হিন্দুরা 76%-78% পোলিং করতো, তারা যদি 90% পোল করে দেয়,
ওভারঅল সেই জন্য তো 92% চলে এসেছে। তো তাহলে হিন্দুদের ভোট কতটা ইনক্রিজ করেছে? আমি যদি 78% থেকে 90% ধরি, তার মানে 12% ইনক্রিজ করেছে। যদি 76% থেকে 90% ক্যালকুলেট করি, মানে 14% ইনক্রিজ করেছে। এবার পার্সেন্টেজে আপনারা ব্যাপারটা অতটা বুঝতে পারবেন না, আপনাদের নাম্বারে বোঝাচ্ছি। ধরুন একটা বিধানসভায় 2,50,000, 2.5 লক্ষ ভোটার আছে, সেখানে যদি আমার 12% ইনক্রিজ হয়, তাহলে আলটিমেটলি কত হচ্ছে? 10% হওয়া মানে 25,000, আর 2% হওয়া মানে আরো 5,000, মানে মোট 30,000 ভোট আমার হিন্দু ভোট ইনক্রিজ হলো। এখন এই হিন্দু ভোটটা কোথা থেকে ইনক্রিজ হলো? এর মধ্যে তো কোনো জল নেই, ওই স্বর্গ থেকে কোনো সঙ্গীত শিল্পী নেমে এসে তো আর এখানে ছাপ্পা করেনি। তাহলে কোথা থেকে এই ভোটটা এলো? ভোটটা এলো, এবার খেয়াল করে দেখুন, দলে দলে আমাদের যেসব ভাইদের বোনেদের পরিযায়ী শ্রমিক হয়ে বাইরের রাজ্যে, গুজরাটে, উত্তরপ্রদেশে থাকতে হয়েছে, তারা কিন্তু এসেছেন, এবং তারা এত কষ্ট করে ঘেমে নিয়ে ওই ঠেলাঠেলি গাদাগাদি ভিড়ের মধ্যে এসেছেন। নিশ্চিতভাবে এই শাসক দলের জয়টা আরেকবার সুনিশ্চিত করার জন্য নয়, তারা কিন্তু পরিবর্তনের লক্ষ্যেই ভোট দিতে এসেছেন। তার ফলে একটা বিধানসভাতে অন অ্যান অ্যাভারেজ কিন্তু 25,000 30,000 এক্সট্রা হিন্দু ভোটিং হয়েছে, এবং সেই ভোটিং প্যাটার্ন দাবি করছে যে এটা কিন্তু বিজেপির দিকেই হয়েছে। যদি সেটাই হয়, তার ফলে যেগুলো 5,000 10,000-এর মার্জিনে বিজেপি হারছিল, মানে আমি এসআইআর ডেটা বাদ দিয়ে দিচ্ছি, এসআইআর এর ক্যালকুলেশন ছেড়ে দিন, এমনি ভোটেই যেখানে 5,000 6,000 10,000 15,000 20,000 ভোটে অব্দি বিজেপি পিছিয়ে ছিল, এবার এই ভোটিং এর ফলে খুব সম্ভাবনা তৈরি হয়েছে বিজেপি সেখানে জয় পেতে চলেছে।